ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। বঞ্চনার অভিযোগ এনে ডাকসু নির্বাচনে বেশ কিছু পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের কয়েকজন নেতা। চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। দুদকের হটলাইনে অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং রাজশাহীর বারনয় নদীতে রাবার ড্যাম বদলে দিয়েছে 3 উপজেলার কৃষি উৎপাদন। কমেছে খরচ, বরেন্দ্র অঞ্চলের অন্যান্য নদী ঘিরেও পরিকল্পনা। সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ কারণে তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের যৌথ পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এর আগে গতকাল সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। দিনভর নানা শঙ্কা আর উৎকণ্ঠার পর ঘোষণা এলো উন্নতি হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার। সিঙ্গাপুর থেকে রোববার রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিদেশি চিকিৎসক দল। দীর্ঘ সময় ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর হাসপাতালের চিকিৎসক ও সিঙ্গাপুর প্রতিনিধি দলের যৌথ সিদ্ধান্ত আসে রাত 9:30টার দিকে। যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে, আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত, এখন ডাকলে উনি সাড়া দেন, কথা বলার চেষ্টা করেন, এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে। সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো। তবে তিনি একদমই শঙ্কামুক্ত এমনটা বলার সুযোগ নেই এখনো। যদিও বিকেলে তিনি চোখ খুলে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে। তাকে দেখতে রাজশাহী থেকে সরাসরি 3:30টায় হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এরপরই আসেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় অবস্থানের পর চলে যান তারা। সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা। এখন এই অবস্থায় উনি আছেন, তো আমরা আরো কিছুক্ষণ দেখবো। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস। নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলো ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। রাত 10টার কিছু পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ দলটির কয়েকজন নেতা। এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারা। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সে সময় বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। দলের শীর্ষ নেতার এমন খবরে হাসপাতালে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন কমফর্ট। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, অবস্থা সেটির বোর্ডের একটি বৈঠক হওয়ার পর আমরা যদি জেনেছি সকাল 10টার সময় বৈঠক হওয়ার কথা, তারপরে বেলা 11টার দিকে হয়তো আজকে বাইরে অবস্থান করছে হাসপাতালের যে প্রধান গেট রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। তো আমরা যেটি জেনেছি যে সকাল 10টার সময় বৈঠক হওয়ার কথা, তারপরে বেলা 11 আজকে হাসপাতালের ভিতরে তারা গিয়েছেন। এমনকি সকালবেলাতে আমরা একটি আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সও হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেখেছি। তবে সবচেয়ে যে খবরটি আমাদের কাছে আছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের, সেটি হচ্ছে গতকাল রাত 9:30টার সময় যে ব্রিফিংটি দেওয়া হয়েছিল চিকিৎসকদের পক্ষ থেকে, সেখানকার তথ্য। সেখানে যেটি বলা হয়েছিল গতকাল রাতে যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চোখ খুলছেন এবং তিনি হাত পা নাড়ছেন, তেমনটি চিকিৎসকরা বলেছিলেন। এবং চিকিৎসকরা গতকাল রাতে যেটি জানিয়েছিলেন যে আরো কমপক্ষে 24 থেকে 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে তারা রাখবেন, তারপরে তার শারীরিক অবস্থা সেটি আমাদেরকে জানাবেন। তো গতকালকে সকালবেলাতে ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে 24 থেকে 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে তারা রাখবেন, তারপরে তার শারীরিক অবস্থা সেটি আমাদেরকে জানাবেন। তো গতকালকে সকালবেলাতে ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সকাল 10টা এখন বাজে, মোটামুটি তার চিকিৎসা শুরু হয়েছে। এই সময়টা 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। তো সকালবেলাতে যে বৈঠকটি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা করবেন, তারপরে এই তথ্য আমরা জানতে পারবো, তেমনটাই আমরা আশা করছি। আর এখানে হাসপাতাল চিত্র যদি আমরা বলি, সেটি হচ্ছে যে গতকালকে যখন তখন আওয়ামী লীগের নেতাকর্মী সহ ওবায়দুল কাদেরের বন্ধু স্বজন শুভানুধ্যায়ী তারা হাসপাতালে ভিড় করেছিলেন। হাসপাতাল পুরো লোকে লোকারণ্য ছিল। তো সেই কারণে গতকাল থেকে কিন্তু এই ব্যবস্থাটি নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছিল যে হাসপাতালে যারা অন্যান্য রোগীরা আছেন, যারা চিকিৎসা এখানে নিচ্ছেন, তারা যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সেই জন্য অতিরিক্ত মানুষ যাতে হাসপাতালে ভিড় না করেন সেই জন্য অনুরোধ জানানো হচ্ছিল। তো আজকেও আমরা দেখেছি যে যারা শুধুমাত্র সকালবেলাতে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে সকালে, অর্থাৎ প্রতি সকালেই কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির্বিভাগে অনেক রোগী আসেন চিকিৎসা নিতে। তো সেসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও বাইরে অবস্থান করছি এবং যারা রোগীরা আছেন তারা প্রবেশ করছেন। তো আমরা আশা করছি যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে বেলা 11টার সময় ব্রিফিং দেওয়া হবে, সেই সময় বিস্তারিত তথ্য আপনাকে আমি জানাতে পারবো। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রিমেল। বঞ্চনার অভিযোগ এনে ডাকসু নির্বাচনে বেশ কিছু পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ছাত্রলীগের কয়েকজন নেতা। নানা চেষ্টা করেও তাদের দমানো যায়নি বলে স্বীকার করেছে ছাত্রলীগ। এসব কারণে আসন্ন ডাকসু নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটিকে, এমনটাই মনে করছেন অনেকে। ডাকসু নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে ছাত্রলীগে ভাঙনের। কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদককে ডাকসুর শীর্ষ 2 পদের জন্য মনোনীত করার পর আলাদা প্যানেল ঘোষণা করে বিদ্রোহী একটি অংশ। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই প্যানেল প্রত্যাহার করে নেয় বিদ্রোহীরা। তবে ক্ষোভের আগুন পুরোপুরি নেভাতে পারেনি ছাত্রলীগ। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে বেশ কিছু পদে ছাত্রলীগ ঘোষিত প্যানেলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সংগঠনটির বেশ কয়েকজন নেতা। তারা বলছেন নিজ সংগঠনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তাদের এমন সিদ্ধান্ত। দলীয়ভাবে আমার এলাকাতে কাউকে দেয়নি, সে জায়গায় আমার এলাকায় গিয়ে ছাত্রলীগের প্যানেলের কেউ ভোট চাইতে যাবে এবং তারা এটা কতটুকু পজিটিভভাবে নেবে সেটা নিয়ে আমি সন্দিহান। যদি আমি যাই তাহলে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি ছাত্রলীগ থেকে চেষ্টা করেছি, কিন্তু ছাত্রলীগ আমাকে আসলে আমাকে যোগ্য মনে করেনি, তাই আমাকে ছাত্রলীগ নমিনেশন দেয়নি। প্রমাণ দিচ্ছে যে আসলে আমার যোগ্যতা ছিল, কিন্তু হয়তোবা কোনো নীতি নির্ধারণী ফোরামের কোনো ভুলের কারণে হয়তো আমি নমিনেশন পাইনি। আমার জন্য আরও বেশি ভালো হতো যদি ছাত্রলীগ থেকেই আমি মনোনয়ন পেতাম। আগামীতে যেন এটি না থাকে যে বয়সের মাধ্যমে যে নেতৃত্ব হবে না, এই বিষয়টা আমি সবচেয়ে বেশি জোর দিয়ে বলতে চাই। বর্তমান নেতৃত্ব স্বীকার করছে নানাভাবে চেষ্টা করেও তারা আটকাতে পারেননি এসব প্রার্থীকে। সবাই সবার মতো বোঝে এবং তারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এবং নেতৃত্ব গুণাবলীর বিকাশের জায়গা এটা।
যারা দাঁড়িয়েছে তারা দাঁড়াবে এবং তারা যদি বিজয়ী আসতে পারে আমরা তাদেরকে স্বাগত জানাবো। বিশ্লেষকরা বলছেন বিভক্তির কারণে আসন্ন নির্বাচনে ক্ষতির মুখে পড়তে হবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটিকে। ছাত্রলীগের যে প্যানেল, এই প্যানেলে তো ক্ষতিগ্রস্ত তারা হবেই। ছাত্রলীগের বিপক্ষে কোনো শক্তিশালী রাজনৈতিক দল বা জোট থাকে তাহলে তো বটেই। আর যদি সেরকম জোট বা দল না থাকে বা তাদের শক্তি ক্ষীণ হয় তাহলে হয়তো নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করবে। 11 মার্চ অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চিনি ছাড়া নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে সব ভোগ্যপণ্যের দাম। ভোজ্য তেল, ডাল, আদা, পেঁয়াজের দর কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের উপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাব। ফারুক ভুইয়া রবনির রিপোর্ট। গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1200 টাকা করার আবেদন করা হয়েছে। অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 এমএমসি ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি, এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনো আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনো প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায়, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 750 এমএমসি গ্যাস রেগুলার সরবরাহ হয়নি, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা বিইআরসির এখতিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভুঁইয়া, রবি, সময় সংবাদ, ঢাকা। দুদকের হটলাইন 106-এ অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে মিলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি খাতে দুর্নীতির সন্ধান। এছাড়াও সিভিল এভিয়েশনের 11টি খাতেও দুর্নীতির খোঁজ মিলেছে। গতকাল দুপুরে বিমান প্রতিমন্ত্রীর হাতে এ বিষয়ে একটি রিপোর্ট হস্তান্তর করেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান। অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা। গত 18 জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের 14টি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। গত 1 ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়ও। তারই অংশ হিসাবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায়, 106-এ অনেক সময় অভিযোগ আসে, আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে, এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট, যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে, এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে। সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয়, এইটার দাম বেশি করে এবং যোগসাজস্য হয়, অনেক ধরনের উচ্চ মূল্যের জিনিস কিন্তু হয়।
দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির 8 খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রপ্তানি, এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও। আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ 11 কাজে রয়েছে দুর্নীতি। আমাদের মন্ত্রণালয় থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদের আইনের আওতা সুপর্দ করা হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে একটি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পুঠিয়ায় বার্নই নদীতে রাবার ড্যাম বদলে দিয়েছে 3 উপজেলার কৃষি জমির উৎপাদন। পর্যাপ্ত পানি পাওয়ায় ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে খরচ কমেছে কৃষকের। বরেন্দ্র অঞ্চলকে ঘিরে অন্যান্য নদীতেও ড্যাম স্থাপনের পরিকল্পনা নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। এক সময়ের নিষ্ফলা এই জমিগুলো এখন সারা বছর ফসল দিচ্ছে। বোরো মৌসুমে পড়ে থাকা প্রান্তর বদলে গেছে। অনেকটা বিরান ভূমিতে এখন ভুট্টা, ধান, গম আর মশলা জাতীয় ফসলে সবুজের এই সমারোহ। রাজশাহীর পবা, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুরের ওপর দিয়ে বয়ে চলা বার্নই নদীতে 2 বছর আগে স্থাপিত রাবার ড্যামের গুণে এ চিত্র। নদীতে এই ড্যাম স্থাপনের ফলে 53 কিলোমিটার দীর্ঘ বার্নই নদীর 40 কিলোমিটারেই সারা বছর পানি পাচ্ছে কৃষক। লেয়ারটা এখন অনেক উপরেই থাকে, খুব সহজে সেচগুলো দিতে পারি। পানি পাচ্ছি, ফসলে উচ্চ ফলনশীল ফসল পাইছি। প্রতি বিঘাকে 1000 টাকা খরচ হচ্ছে, আর পুরোটা আমাদের লাভ। শুষ্ক মৌসুমে নদীর আপস্ট্রিমে 120 ঘনমিটার পানি সংরক্ষিত থাকছে। 13,600 একর জমিতে এর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন জমিতে ফিতা পাইপের মাধ্যমে স্বল্প মূল্যে পানি সরবরাহ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পিএমডিএ থেকে যেসব এলএলপি রয়েছে সেগুলা থেকে যদি কৃষক সেচ নেয় সেখানে বিঘা প্রতি 700 থেকে 800 টাকা খরচ হচ্ছে। অতএব আমাদের এই এলএলপির মাধ্যমে যে পানিটা নিচ্ছে সেখানে কৃষক 2 থেকে 3,000 টাকা কম সেচে পানিটা পাচ্ছে। জেলার একটি মাত্র রাবার ড্যামে মাটির নিচে পানির চাপ হ্রাস ও সেচ এলাকা সম্প্রসারিত হয়েছে। এতে সাফল্য পাওয়ায় নতুন 5টি নদীতে ড্যাম স্থাপনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। খনন করে যদি আমরা রাবার ড্যাম নির্মাণ করতে পারি প্ল্যানিং ওয়াইজ, তাহলে এখানে সারা বছর পানি থাকবে। এই পানি দ্বারা কৃষকরা কম খরচে সেচ নিতে পারবে, এর ফলে কৃষকদের ভাগ্য উন্নয়ন ঘটবে। সংশ্লিষ্টদের মতে বরেন্দ্র অঞ্চলকে ঘিরে আত্রাই, মহানন্দা ও পদ্মা নদীর শাখা নদীগুলোতে রাবার ড্যাম স্থাপন করা গেলে এ অঞ্চলের 50% অংশে পানির স্তর উন্নত হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR। মৃতদেহের মধ্যে একজনের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পায় তদন্ত দল। গত 9 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গার মরিচপাড়া এলাকায় আবু তাহের নামের একজনের হঠাৎ মৃত্যু হয়। প্রথমে এটি স্বাভাবিক মৃত্যু ধারণা করলেও 20 ফেব্রুয়ারি তার মেয়ে জামাই হাবিবুর রহমান সহ ওই পরিবারের আরও 4 জনের মৃত্যু হয় রংপুর মেডিকেলে। এ ঘটনায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়লে টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 5 সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 25 ফেব্রুয়ারি তারা ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, মৃত ব্যক্তির পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। পরে এ অনুসন্ধান কাজে যোগ দেয় IEDCR এর আরও একটি দল। অনুসন্ধান শেষে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব পায় IEDCR। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে আবু তাহেরের মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমে বাকিরাও এ ভাইরাসে আক্রান্ত হন বলে জানানো হয়। তাদের সবার জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে সংক্রমণের উপসর্গ ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর হাত সাবান দিয়ে ধোয়া সহ কয়েক দফা সুপারিশ করা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতরাত 10:01 কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেল সুপার শাহজাহান আহমেদ এই তথ্য জানান। 2012 সালের 5 মার্চ
মধ্যরাতে গুলশানের নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলশান থানা পুলিশ ওই ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ওই বছরের 30শে ডিসেম্বর নিম্ন আদালত মামলার 5 আসামিকেই মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে উচ্চ আদালত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি 4 আসামির 3 জনকে যাবজ্জীবন এবং অপর 1 জনকে খালাস দেওয়া হয়। মেহেরপুরে গুলিতে 1 জন নিহত হয়েছে। পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে সে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গাংনী উপজেলার কাজীপুর এলাকায় রোববার মধ্যরাতে 2 দল মাদক ব্যবসায়ী নিজেদের মধ্যে গোলাগুলি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে সাজু নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারে শুধু চিনি ছাড়া বাকি সব ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে ভোজ্য তেল, ডাল এবং আদা ও পেঁয়াজের মতো ভোগ্যপণ্যের দাম 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীত পেরিয়ে গরমের মৌসুম আসতে শুরু করায় বাড়তে শুরু করেছে সয়াবিনের বিপরীতে পাম অয়েল এবং সুপার সয়াবিনের চাহিদা। কিন্তু বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোজ্য তেলের দামও নিয়ন্ত্রণে আসছে। কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে গেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এখানে আমাদের আভ্যন্তরীণ বাজারও কমে গেছে এবং সাথে সাথে খুচরা বাজারও কমে গেছে। ভারত থেকে লাগামহীনভাবে আমদানি হওয়ায় সাধারণ মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। রসুনের দাম সামান্য বাড়লেও কমেছে আদার দাম। রসুনটা আমদানি কম, তাই গত সপ্তাহে ছিল 70-72, এই সপ্তাহে আছে 78 থেকে 80 টাকা। শীতকালীন সবজির কারণে ডালের চাহিদা কম, ফলে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের ডালের দাম কমেছে। মসুর ছিল 47 করে, এখন এটা 46 করে চলতেছে। আর মুগ ডাল ছিল আমাদের কাছে 72 টাকা, এখন এটা 1 টাকা কমে 71 করে চলতেছে। প্রায় 2 মাস হতে চললো নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। এই সপ্তাহ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 50 পয়সা করে। ডেলি মাল ডেলি পাওয়া যায় না, এখানে একটু 20 টাকা 10-20 টাকা বেড়ে গেছে। প্রতিদিন 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয়। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, আসাদগঞ্জ ও খাতুনগঞ্জে। দেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় ইন্টারন্যাশনাল বুকিং রেটের সরাসরি প্রভাব পড়ে এখানকার বাজারে। তাই ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য উপযুক্ত সময়ে ভোগ্য পণ্য আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। শাহজাহানপুর রেলওয়ে কলোনির 25 একর জমির 80% দখল হয়ে গেছে। কর্মচারী ভবনের গা ঘেঁষেই অবৈধভাবে গড়ে উঠেছে হাজারখানেক বস্তিঘর, শত শত বাণিজ্যিক দোকানপাট, ভ্যান রিকশার গ্যারেজ। এ অবস্থায় কলোনির জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন এখানে বসবাসকারীরা। সহকর্মী নাজমুস সালেহির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শাহজাহানপুরে 25 একর জায়গা জুড়ে রেল কলোনির 80% চলে গেছে দখলদারদের হাতে। অলিগলি, রাস্তা, বাসার প্রবেশ মুখ, বাদ নেই কোনো ফাঁকা জায়গা। কর্মচারী ভবনের গা ঘেঁষে সামনে পিছে গড়ে উঠেছে শত শত স্থায়ী দোকানপাট। দোকান এটা ভাড়া নিছি আমি, মালিকের নাম এটা তো মনে করেন তো নাই, এই এলাকাতে নাই, আরো দূরে থাকে। ভাড়া নিছি, সবাই নিছে, সুবিধা নিছি আমি। শুধু এখানে শেষ নয়, বসত ঘরের সাথে দখলদাররা গড়ে তুলেছে 50-এর অধিক রিক্সা, ভ্যান ও মোটর গ্যারেজ। আছে ভাঙারির ব্যবসা। যে যেভাবে পেরেছে দখল নিয়ে গড়ে তুলেছে হাজার খানেক বস্তি ঘর। প্রতি মাসে আমরা ঘর ভাড়া দিই 3000 টাকা। একজন আছে লাটমিয়া, বাড়িওয়ালার নাম, ওনাকে দিই। এমন একটা জায়গা নাই যেখানে বস্তির ঘরগুলো আছে, আমাদের খুবই অসুবিধা হয়। এখানে নেশা করবে, এখানে প্যাথেটিক নিবে, সবকিছু এখানেই করবে। এই পিছনে আছে, ওই পাশে আছে। কলোনি জুড়ে বহিরাগতদের দখল আর অবাধ নিয়ন্ত্রণে অরক্ষিত হয়ে পড়েছে কলোনি। তাই দখল হওয়া জমি উদ্ধারের দাবি শ্রমিক নেতাদের। রাস্তাঘাটের সমস্যা হচ্ছে, বৃষ্টি হলে পানি জমে যায়। এই দখলের কারণেই তাদের বহিরাগতভাবে আমরা কর্মকর্তারা কথা বলতে পারতাছি না। এখন এইটাকে উচ্ছেদ করা উচিত এই মুহূর্তে। কলোনির জমি দখলের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রথমে বিরক্ত হন মন্ত্রী, পরে রেগে ওঠেন তিনি। না আপনি গেছেন, কিন্তু এই ডিমান্ডটা আপনি করছেন কেন? হোয়াই ওয়ার্ক আপনি করছেন কেন?
এই ডিমান্ডটা করার কথা ওইখানে যারা আমার রেলের লোকজন যাদের অসুবিধা হচ্ছে তাদেরও জানার কথা বলার কথা। আপনি এই খবরটা দিয়ে হোয়াট ইজ ইউর পারপাস? এই ধরনের সাংবাদিকতা কিন্তু মানে আমি যেটা মনে করি এটা কিন্তু খুব স্মল চিন্তার চিন্তার থেকে আপনারা এটা করতেছেন। 108টি চারতলা ভবনে প্রায় 2500 রেল কর্মকর্তা কর্মচারী পরিবার বসবাস করে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। রেলের তথ্য বলছে সারা দেশে রেলের জমি রয়েছে 61,000 একর। তার মধ্যে রেল তার কাজে ব্যবহার করে মাত্র 30,000 একর জমি, আর বাকিগুলো নামে বেনামে দখল হয়ে গেছে অনেক আগেই। দখলদারদের হাত থেকে রক্ষা পায়নি কর্মচারীদের থাকার জন্য এই কলোনিটিও। ফলে এখানকার বসবাসকারীরা বলছেন প্রতিনিয়তই বসবাসের অযোগ্য হয়ে উঠছে কলোনির পরিবেশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে রানীগঞ্জ আঞ্চলিক সড়কের নাদামপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় 11 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। বিকল্প ডাইভারশন সড়ক নির্মাণের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে দ্রুতগতিতে কাজ চলছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগ জানায় গত 21শে ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার নাদামপুর বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে সুনামগঞ্জের সঙ্গে জগন্নাথপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানের জরুরি ভিত্তিতে বিকল্প অস্থায়ী ও স্থায়ী ডাইভারশন সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী ডাইভারশন সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত গতিতেই চলছে নির্মাণ কাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। বঞ্চনার অভিযোগ এনে ডাকসু নির্বাচনে বেশ কিছু পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের কয়েকজন নেতা। চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। দুদকের হটলাইনে অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং রাজশাহীর বার্নই নদীতে রাবার ড্যাম বদলে দিয়েছে 3 উপজেলার কৃষি উৎপাদন। কমেছে খরচ, বরেন্দ্র অঞ্চলের অন্যান্য নদী ঘিরেও পরিকল্পনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।